এ পর্যায়ে আমরা ২০২৩ সালে চট্টগ্রাম বোর্ডের রাইট ফর্ম ভার্বস এর প্রশ্নের সমাধান করে আমরা দেখব আমরা যে রুলসগুলো এখন পর্যন্ত আলোচনা করেছি সেই রুলসগুলোর আলোকে আমরা বোর্ড প্রশ্ন সমাধান করতে পারি কিনা, আমাদের কতখানি রুলসগুলো মনে আছে। আমি কয়েকটা প্রশ্ন অ্যানালাইসিস করে দেখাবো যে প্রায় বেশিরভাগ ক্ষেত্রেই অল্প কয়েকটা রুল জানা থাকলে আপনি কিন্তু খুব সহজে বোর্ড প্রশ্ন সমাধান করতে পারবেন। বোর্ড প্রশ্নে কিন্তু প্রায় ঘুরে ফিরে কয়েকটা রুলই বারবার রিপিট হয়েছে বলতে পারি, আমরা অ্যানালাইসিস করলে দেখতে পারবো। তো সরাসরি আমরা চলে আসি চট্টগ্রাম বোর্ড ২০২৩ সালের রাইট ফর্ম ভার্বস এর প্রশ্নে। While eat food, we should bear in mind that we do not eat just to satisfy our hunger or to fill the belly. এই পুরো সেন্টেন্সের মধ্যে চারটা গ্যাপ আছে। প্রথম গ্যাপে আসি, while eat food। সো while এর সাথে রুলটা কি হয়, while এর পরপরই যদি ভার্ব থাকে, while প্লাস ভার্ব প্লাস আইএনজি হয়। while এর পরপরই ভার্ব থাকলে ভার্বটার সাথে আইএনজি করতে হয়। আর যদি পরপর ভার্ব না থেকে while এর পরে সাবজেক্ট থাকে, while প্লাস সাবজেক্ট থাকলে এটা হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তো এখন আমাদের কোনটা পড়েছে, while এর পরপরই ভার্ব বসেছে, তাহলে আমরা এখানে কি করে দেব, while প্লাস ভার্ব প্লাস আইএনজি করে দিব। তাহলে এখানে এতে এই যে ইট ভার্বটা আছে এটার সাথে আমরা সরাসরি আইএনজি যুক্ত করে করব while eating, কারণ while এর পরপর ভার্ব বসলে তার সাথে আইএনজি যুক্ত হয়। তাহলে এটা আমরা আইএনজি কোথায় কোথায় হয় সেখানে আমরা ব্যবহার করেছিলাম যে সকল প্রিপোজিশনের পরে ভার্ব প্লাস আইএনজি হয়। সো while এখানে যেহেতু প্রিপোজিশন আকারে ব্যবহৃত হয়েছে সেজন্য ভার্ব প্লাস আইএনজি করে দেব। পরের সূত্রটা দেখি, উই শুড বেয়ার ইন মাইন্ড দ্যাট। এখানে শুড একটা শব্দ আছে, শুড। শুড হচ্ছে কেমন ভার্ব, শুড হচ্ছে একটা মডেল অক্সিলারি ভার্ব। আমরা 24 মডেলস নিয়ে আলোচনা করেছিলাম এর আগের ক্লাসগুলোতে। তাহলে মডেল অক্সিলারি পরে মূল ভার্বটা কি হবে, মূল ভার্ব বেজ ফর্মে হবে, বেজ ফর্ম। তাহলে যেহেতু শুড আছে, শুডের কারণে এই ভার্বটা বেজে চলে আসবে। বেয়ার ভার্বটাকে আমরা বেজে ব্যবহার করব। তাহলে উই শুড বেয়ার ইন মাইন্ড দ্যাট উই ডু নট ইট জাস্ট টু স্যাটিসফাই। তাহলে এখানে একটা সূত্র আছে, এই যে টু, টু এর পরে ভার্বের বেস ফর্ম হয়, এটাকে আমরা বলি হচ্ছে ইনফিনিটিভ। তাহলে টু যেহেতু আছে তারপরে আমরা সরাসরি ভার্বটাকে বেস ফর্মে বসাই দিব, জাস্ট টু স্যাটিসফাই। তাহলে টু প্লাস ভার্বের বেস ফর্মকে আমরা বলি নন ফাইনাইট ভার্ব বা ইনফিনিটিভ। ইনফিনিটিভ গঠন হয় টু এর পরে মূল ভার্বের বেস ফর্ম দিয়ে। যেহেতু এখানে টু এর পরে ড্যাশ আছে, আমরা মূল ভার্বটাকে বেস ফর্মে ব্যবহার করছি, টু প্লাস ভার্বের বেস ফর্ম। তাহলে জাস্ট টু স্যাটিসফাই আওয়ার হাঙ্গার অর টু ড্যাশ ফিল দ্য বেলি। এখানে আবারও টু এর পরে ড্যাশ আসছে, তাহলে আবারও যেহেতু টু এর পরে ড্যাশ আসছে এটা নিশ্চয়ই আপনারা এতক্ষণে পেরে গেছেন, টু এর পরে ভার্ব কি হবে, বেস ফর্ম হবে। তাহলে এই ভার্বটাও বেস ফর্ম আমরা লিখবো, to fill the belly। এরপর আসি, we eat to preserve our health। আবারও টু এর পরে ড্যাশ আছে, তাহলে এই ভার্বটা আমরা নিশ্চয়ই পারি, টু এর পরে ভার্বের বেস ফর্ম হবে। তাহলে এখানে আমরা টু এর পরে প্রিজার্ভ শব্দটাকে আমরা বেজে বসায় দেব, টু প্রিজার্ভ, টু প্রিজার্ভ আওয়ার হেলথ। তাহলে টু দিয়ে এখানে তিনটা ভার্ব আমরা পেয়েছি, টু এর পরে ড্যাশ থাকলে সবগুলো ভার্বকে আমরা কি ব্যবহার করেছি, বেস ফর্মে ব্যবহার করেছি, টু এর পরে ভার্বের বেস ফর্ম। তাহলে এখানে টু এর পরে স্যাটিসফাই, আবারও টু এর পরে ফিল, আবারও টু এর পরে প্রিজার্ভ। অলরাইট, এরপর বলছে ফর গুড হেলথ আ ম্যান ইট গুড ফুড। ভালো স্বাস্থ্যের জন্য একজন মানুষকে ভালো খাবার খেতে হবে অথবা খাওয়া উচিত। মডেল অক্সিলারি ভার্বের আলোচনায় আমরা মডেলের ব্যবহার শিখেছিলাম। যখন কোনো কিছু করা উচিত বা কর্তব্য, অব্লিগেশন, ডিউটি বোঝায় তখন সেখানে আমরা শুড বা অট টু ব্যবহার করি। আর যখন করতেই হবে, বাধ্যবাধকতা বুঝি, তখন সেখানে আমরা ব্যবহার করি মাস্ট। তাহলে এখানে আমরা দুরকম ভাবে বলতে পারি যে ভালো স্বাস্থ্যের জন্য অবশ্যই ভালো খাবার প্রয়োজন, বাধ্যবাধকতা হতে পারে, তাহলে মাস্ট ব্যবহার করব। আবার যদি বলি ভালো স্বাস্থ্যের জন্য ভালো খাবার খাওয়া উচিত, তাহলে শুড ব্যবহার করতে পারি। দুটো উত্তরই সঠিক হবে, এখানে যে কোনো মডেল দিয়েই তুমি উত্তরটা করতে পারো। তাহলে কি হবে, a man must eat বা should দিতে পারো, a man should eat good food। for good health a man should eat good food, sometimes it so happen that। তাহলে এখানে কি বলছে, সামটাইমস। সামটাইমস শব্দটা দিয়ে কি বুঝি আমরা, পুনরাবৃত্তি বুঝি না? তাহলে আমরা ইনডেফিনিট টেন্সের আলোচনায় পড়েছিলাম পুনরাবৃত্তিমূলক শব্দগুলো থাকলে সামটাইমস মানে হচ্ছে এই শব্দটা দিয়ে পুনরাবৃত্তি বোঝায়।
তাহলে পুনরাবৃত্তিমূলক শব্দগুলো থাকলে আমরা কি করি, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স করি। তাহলে যেহেতু এখানে সামটাইমস কথাটা আছে এই সেন্টেন্সে, তাহলে এই বাক্যটাকে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স করব। আর প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে অবশ্যই যে সূত্রটা আমরা ভুলে যাই মাঝে মধ্যে, সেটা হলো এই যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে কিন্তু গিভেন ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস যুক্ত করতে হয়। এই ব্যাপারটা আমরা না চাইলেও ভুলে যাই আসলে, তো এটা ভুল হয় আমাদের। সামটাইমস যেহেতু আছে এটা প্রেজেন্ট ডেফিনিট টেন্স হবে। এই যে ইট সাবজেক্টটা আছে, ইট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে এই ভার্বটার সাথে আমরা অ্যাজ যুক্ত করে দিতে হবে। তাহলে এখানে কি করব, হ্যাপেন শব্দটাকে অ্যাজ যুক্ত করে দিয়ে সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বও সিঙ্গুলার হবে, এজন্য হ্যাপেনের সাথে আমরা অ্যাজ যুক্ত করে ভার্বটাকে সিঙ্গুলার করে দেব। সামটাইমস ইট সো হ্যাপেন্স দ্যাট পিপল হু লিভ ইন দ্য মিডস্ট অফ প্লেন্টি। এখানে আমরা আগে বলেছি সামটাইমস যেহেতু আছে বাক্যটা প্রেজেন্ট টেন্সে হবে। এখন প্রেজেন্ট টেন্সে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ব সিঙ্গুলার হবে, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল হবে। এখানে একটা সূত্র আমাদেরকে শিখতে হবে, সেটা হচ্ছে মাঝখানে একটা কানেক্টর আছে যে হু। হু কানেক্টরটাকে আমরা কি নামে ডাকি, এটাকে বলে আমরা রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন। এখন রিলেটিভ প্রোনাউন আরো আছে, হু, উইচ, হোয়াট, দ্যাট, এই চারটা রিলেটিভ প্রোনাউন আছে যারা একটা ভার্বকে একটা সাবজেক্টের সাথে রিলেট করে দেয়। মানে একটা ক্লজকে একটা নাউনের সাথে রিলেট করার কাজ করা হয় এই কনজাংশন বা রিলেটিভ প্রোনাউন দিয়ে। তো সেক্ষেত্রে আমরা একটা জিনিস মনে রাখবো, এখানে একটা রুল আমাদেরকে মনে রাখতে হবে যে রিলেটিভ প্রোনাউনের পরে যে ভার্বটা বসে, রিলেটিভ প্রোনাউনের পরে যে ভার্বটা বসে সেইটা রিলেটিভ প্রোনাউনের আগে যে নাউন বা প্রোনাউন থাকে তাকে অনুসরণ করে। তাহলে এই যে রিলেটিভ প্রোনাউনের আগে একটা নাউন বা প্রোনাউন আছে সেইটা অনুসারে এই ভাবটা হবে। এটাকে এই নাউন বা প্রোনাউনকে, এই প্রোনাউনটা রিলেটিভ প্রোনাউনটার এইটাকে অ্যান্টিসিডেন্ট বলা হয়। অনেকবার পরীক্ষায় স্পেলিংটা আসছে, মেডিকেল ভর্তি পরীক্ষায়, এই যে অ্যান্টিসিডেন্ট বানানটা খেয়াল রাখবেন। অ্যান্টিসিডেন্ট হলো কোনো নাউনের প্রোনাউনের রেফারেন্স, একটা প্রোনাউন যে নাউনটাকে রেফার করে ওই নাউনটাই হচ্ছে তার অ্যান্টিসিডেন্ট। এখানে সূত্রটা হলো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের সূত্র, সেটা হচ্ছে রিলেটিভ প্রোনাউনের পরবর্তী ভার্বটি তার অ্যান্টিসিডেন্টকে অনুসরণ করে। অ্যান্টিসিডেন্ট বলতে আমরা বুঝতেছি রিলেটিভ প্রোনাউনটা যেই নাউন বা প্রোনাউনকে নির্দেশ করছে সেই নাউন বা প্রোনাউনই হচ্ছে ওই ভার্বটার জন্য অ্যান্টিসিডেন্ট। তাহলে রিলেটিভ প্রোনাউনের পরবর্তী ভার্বটি তার অ্যান্টিসিডেন্টকে ফলো করে। অ্যান্টিসিডেন্টটা যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্ব সিঙ্গুলার হবে, অ্যান্টিসিডেন্ট প্লুরাল হলে ভার্বটিও প্লুরাল হবে। এক্ষেত্রে আমরা একটু মিলাই, এই হু যদি আমাদের রিলেটিভ প্রোনাউন হয়, হু দ্বারা কাকে বোঝাচ্ছে, পিপলকে, যে পিপল হু লিভ, তাহলে হু দ্বারা এই পিপলকে বোঝাচ্ছে। রিলেটিভ প্রোনাউনটার অ্যান্টিসিডেন্ট হচ্ছে এইটা, আর এই পরের ভার্বটি, রিলেটিভের পরের ভার্বটি অ্যান্টিসিডেন্টকে ফলো করবে। অ্যান্টিসিডেন্ট হচ্ছে পিপল, প্লুরাল, তাহলে ভার্বটিও প্লুরাল হবে। আর যেহেতু প্রেজেন্ট ডেফিনিট টেন্স এবং সাবজেক্ট প্লুরাল, তাহলে ভার্বের সাথে এখানে অ্যাজ বাই অ্যাজ বসবে না, সরাসরি ভাবটা বসে, যে আমরা আগেই বলে দিয়েছিলাম যে অ্যাজ বাই অ্যাজ দিলে ভাব সিঙ্গুলার হবে, আর অ্যাজ বাই অ্যাজ না দিলে ভাবটা প্লুরাল থাকবে। আমার এখানে সাবজেক্ট প্লুরাল মানে অ্যান্টিসিডেন্ট প্লুরাল, তাহলে ভার্বটিও প্লুরাল হবে, এখানে অ্যাজ বাই অ্যাজ এর দরকার নাই। তাহলে এই যে হু এর ক্ষেত্রে কথাটা মনে রাখবো, হু হচ্ছে একটা রিলেটিভ প্রোনাউন। আরো কয়েকটা রিলেটিভ প্রোনাউন এখানে আমি বলেছি, হু, হুইচ, হোয়াট, দ্যাট। এই রিলেটিভ প্রোনাউনের পরের ভার্বটি অ্যান্টিসিডেন্টকে ফলো করে। অ্যান্টিসিডেন্ট হচ্ছে রিলেটিভ প্রোনাউনটা যেই নাউন বা প্রোনাউনকে রেফার করছে, এই নাউন বা প্রোনাউন রেফারেন্সটাই হচ্ছে তার অ্যান্টিসিডেন্ট। আর রিলেটিভ প্রোনাউনের পরের ভার্বটি অ্যান্টিসিডেন্ট অনুসারে হবে। অ্যান্টিসিডেন্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হবে, অ্যান্টিসিডেন্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল হবে। অ্যান্টিসিডেন্টের স্পেলিংটা খুব ভালো করে মনে রাখবো, ANTECEDENT, অ্যান্টিসিডেন্টের স্পেলিংটা খুব ভালো করে মনে রাখবো। তাহলে বলছে যে রিলেটিভ প্রোনাউনের পরের ভার্বটি অ্যান্টিসিডেন্ট অনুসারে হয়। অ্যান্টিসিডেন্ট হচ্ছে এখানে হু রিলেটিভ প্রোনাউন, তার অ্যান্টিসিডেন্ট হচ্ছে পিপল, পিপল হচ্ছে প্লুরাল, এজন্য ভার্বটা বসছে প্লুরালে। আর এটাকে প্রেজেন্ট টেন্সে লেখার কারণ হলো এই সেন্টেন্সটাতে সামটাইমস কথাটা ছিল। সো পুরো সেন্টেন্সটা আরেকবার পড়ে দেখি। সামটাইমস থাকার কারণে হ্যাপেন সিঙ্গুলার হয়েছে, প্রেজেন্ট ডেফিনিট টেন্স হয়েছে। সামটাইমস ইট সো হ্যাপেন্স দ্যাট পিপল হু লিভ ইন দ্য মিডস্ট অফ প্লেন্টি ডু নট ইট দ্য ফুড দে নিড ফর গুড হেলথ। এখানে ডু নট এর পরে একটা ড্যাশ আসছে, আমরা এবার ডু নট এর আলোচনাটা আসি। ডু নট এর আলোচনাটা আমরা আগেও করেছিলাম রাইট ফর্ম ভার্বস এর ক্ষেত্রে। আমরা বলেছিলাম যে ডু, ডাজ এবং ডিড এই অক্সিলারি গুলোর পরে যদি মূল ভার্ব বসে তাহলে মূল ভার্বটা বেজে হয়, মূল ভার্ব বেজ হয়। তাহলে এখানে কি আছে, ডু নট, ডু নট এর পরে ইট শব্দটা দিয়েছে, আমাদেরকে ইট ভার্বটা দিয়েছে, তাহলে এটা শূন্যস্থানে বসার সময় বেস ফর্মে বসবে, কারণ সূত্র আমাদেরকে বলছে ডু নট, ডাজ নট, ডিজ নট, ডু, ডাজ, ডিড অক্সিলারি আকারে আসলে মূল ভার্বটা বেজ হবে। কারণ হলো এগুলোকে ব্যাক শিফটিং অক্সিলারি ভার্ব বলে, মানে ব্যাক শিফট করে দেয়। মূল ভার্বটা পাস্টে থাকুক, পার্টিসিপল থাকুক, যেখানে থাকুক, মূল ভার্বটা পাস্টে থাকলেও বেস ফর্মে আসবে, অ্যাজ বেস থাকলেও বেস ফর্মে চলে আসবে ডু, ডাজ, ডিড এর পরে।
তাহলে এখানে যেহেতু কি আছে, ডু নট আছে, ডু নটের পরে আমরা ইট ভার্বটাকে যখন বসাবো এটা বেস ফর্মে বসাবো। Do not eat the food they need for good health. Actually, they have no knowledge of health and nutrition. এখানে এবার আমরা দেখি দে এর পরে হ্যাভ ভার্ব যাচ্ছে, তাহলে আমরা একটু হ্যাভ এর মধ্যে ব্যবহারটা একটু শিখে আসি। আমাদের প্রেজেন্ট টেন্সে হ্যাভ এর দুটো ফর্ম আছে, একটা হচ্ছে হ্যাভ, একটা হচ্ছে হ্যাজ। এই দুটোর মধ্যে ডিফারেন্স কোথায়? এইটা হচ্ছে সকল সাবজেক্ট নাম্বার পার্সনের জন্য, সকল নাম্বার পার্সনের জন্য হ্যাভ, শুধু একজনের জন্য হ্যাজ, সেটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার সাবজেক্ট হলে, থার্ড পার্সন সিঙ্গুলার হলে সেটার সাথে হ্যাজ বসে। এই যে অ্যাস কথাটা আছে না, অ্যাস দিয়ে কি লেখা যায় বলো তো? অ্যাস দিয়ে সিঙ্গুলার লেখা যায়, অ্যাস ফর সিঙ্গুলার। তাহলে আমরা মনে রাখবো হ্যাজ এর মধ্যে অ্যাস আছে, অ্যাস দিয়ে কি হয়? সিঙ্গুলার হয়। তাহলে হ্যাজ কখন হবে? থার্ড পার্সন সিঙ্গুলার হলে হবে হ্যাজ। কিন্তু আমাদের এখানে সাবজেক্ট কি আছে? দে। দে থার্ড পার্সন হলেও দে কিন্তু সিঙ্গুলার না, দে মানে তারা, প্লুরালকে বোঝায়। ওকে, তাহলে হ্যাজ কিন্তু সিঙ্গুলারের ক্ষেত্রে হবে। আমাদের এখানে যেহেতু সাবজেক্ট দে আছে, দের সাথে হ্যাজ হবে না, দের সাথে হবে হ্যাভ। তাহলে কি বলছে? দে হ্যাভ নো নলেজ অফ ফুড এন্ড নিউট্রিশন। তাহলে এখানে আমরা দের সাথে হ্যাভ বসাবো। তাহলে দে হ্যাভ no knowledge of health and nutrition. They do not know how to select. আবারও আসছে কি দেখো তো, how to, মানে এখানে টু আছে, তাহলে টু এর পরে এটা আমরা আগেও পড়ে আসছি, টু এর পরে ভার্বটা কি হবে? বেজ হবে। how to select, how to select a balanced diet from the many foods that be available. এই দ্যাট নিয়ে এই মাত্র কথা বলেছি আমরা, এটা একটা কি রিলেটিভ প্রোনাউন, তারপরে কি আছে? একটা ভার্ব যাচ্ছে। রিলেটিভ প্রোনাউনের পরের ভার্বটি কি হবে? আগের নাউন প্রোনাউন অনুসারে হবে। তাহলে এখানে কি বলছে না, এই যে দ্যাটের পরে কি আছে? ফুডস। দ্যাটের আগের অ্যান্টিসিডেন্ট কি? মেনি ফুডস। তাহলে এখানে আছে ফুডস প্লুরাল, তাহলে রিলেটিভ প্রোনাউনের আগের নাউনটা প্লুরাল হলে ভার্বটিও প্লুরাল হয়, অ্যান্টিসিডেন্ট প্লুরাল হলে ভার্বটিও প্লুরাল হয়। তাহলে এখানে আমরা বি ভার্বের প্লুরাল ব্যবহার করব। বি ভার্বের প্রেজেন্ট ফর্মে বি ভার্ব কয়টা আছে? তিনটা, এম, ইজ, আর। এদের মধ্যে প্লুরাল আছে এইটাই, একমাত্র প্লুরাল হচ্ছে আর। এম এবং ইজ আই এর সাথে হয় এম, সিঙ্গুলার সাথে হয় ইজ, প্লুরালের সাথে হয় আর। তাহলে যেহেতু আমার এখানে ফুডস অ্যান্টিসিডেন্টটা প্লুরাল, তাহলে ভার্বটাও প্লুরাল হবে। বি ভার্ব আমরা এখানে দিলে এখানে দিতে হবে আর। তাহলে কি বলছি? আমরা একই সূত্র দেখেন কয়েক জায়গায় ব্যবহার করছি। ফ্রম দ্য মেনি ফুডস, অ্যান্টিসিডেন্টটা প্লুরাল, তাহলে এখানে বি ভার্ব আছে, প্লুরাল বি ভার্ব হবে আর। ফুডস দ্যাট আর অ্যাভেলেবল টু देम, বিসাইডস ফুডস আর বিং অ্যাডাল্টারেট ইন মেনি ওয়েজ। এবার আসি আমরা এই সূত্রটা কোনটা সূত্র? এই সূত্রটা হচ্ছে, খেয়াল করে দেখেন তো, এম বিং, ইজ বিং, আর বিং, তাহলে বি ভার্ব আছে। প্যাসিভ ভয়েসে কন্টিনিউয়াস প্যাসিভ করার সময় আমরা কি করি? এম বিং, ইজ বিং, আর বিং বসাই, তারপরে মূল ভার্বটাকে কি করি? প্যাসিভ ভয়েসে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। এটা অনেকবার আলোচনা করেছি। তাহলে পাস্ট পার্টিসিপল ফর্ম করে দেব, যেহেতু এটা প্যাসিভ সেন্টেন্স। আর প্যাসিভ নির্ণয় করার কিন্তু একটা টেকনিক শিখিয়ে দিয়েছিলাম, যে সাবজেক্টের সাথে ভার্বের সম্পর্কটা যদি সরাসরি না হয় সেটা প্যাসিভ হবে। যেমন এখানে সাবজেক্ট হচ্ছে ফুডস, ভার্ব হচ্ছে অ্যাডাল্টারেট, মানে দূষণ করা। এন্ড খাদ্য কি নিজে নিজে দূষণ হয়? নিজেকে তো সে নিজে দূষণ করে না, তার মানে কর্তা কাজ করছে না, তাহলে প্যাসিভ হবে। আর প্যাসিভ ভয়েস মানে হলো বি এর পরে মূল ভার্বের ভি3 হবে। তাহলে এখানে অ্যাডাল্টারেট শব্দটার ভি3 ফর্ম আমরা ব্যবহার করব। অ্যাডাল্টারেটের ভি3 ফর্ম হচ্ছে কি? অ্যাডাল্টারেটেড। তাহলে এখানে এম বিং, ইজ বিং, আর বিং প্যাসিভ ভয়েসে বি ভার্ব, বি ভার্বের পরে মূল ভার্বের ভি3 ফর্ম। তাহলে besides foods are being adulterated in many ways, so it is high time, এই ক্লজটা নিয়ে আমরা কথা বলেছি। ইট ইজ হাই টাইমের সাথে দুটো সূত্র, একটা হচ্ছে ইট ইজ হাই টাইমের পরে যদি ক্লজ থাকে, ইট ইজ হাই টাইমের পরে ক্লজ থাকলে সেটা পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে। ইট ইজ হাই টাইমের পরে ক্লজ থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। পাস্ট ইনডিফিনিট মানে কি? সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম হবে। তাহলে এখানে সিলেক্ট ভার্বটা দেয়া আছে, সিলেক্টের মূল ভার্বটা আছে, এটার পাস্ট ফর্ম বসাই দিব আমরা। ওকে, এখানে আমরা ভার্ব দিয়েছে আমাদেরকে সিলেক্ট, তাহলে সিলেক্টের পাস্ট ফর্ম করে দিব, কারণ এখানে ইট ইজ হাই টাইম আছে। ইট ইজ হাই টাইম থাকলে সাবজেক্টের পরে মূল ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করতে হয়, পাস্ট ইনডিফিনিট ক্লজ লিখতে হয়। ইট ইজ হাই টাইম উই সিলেক্টেড। এই হাই টাইমের আরো একটা রুল আছে, সেটা হলো কখনো কখনো ইট ইজ হাই টাইমের সাথে পাস্ট ইনডিফিনিট হয় না, ইনফিনিটিভ হয়। তো কখন ইনফিনিটিভ হবে? ধরো এখানে ইট ইজ হাই টাইম উই সিলেক্ট রাইট কাইন্ড অফ ভার্ব। এখানে কি কি আছে? সাবজেক্ট আছে, ভার্ব আছে, অবজেক্ট আছে। মানে এখানে সাবজেক্ট আর ভার্ব আছে, তার মানে এটা একটা ক্লজে আছে, তাই না? এটা একটা ক্লজে যাচ্ছে। ইট ইজ হাই টাইমের পরে ক্লজ হলে পাস্ট ইনডিফিনিট হবে। কিন্তু যদি ইট ইজ হাই টাইমের পরে ক্লজ না থাকে, যদি ব্যাপারটা এভাবে থাকতো, ইট ইজ হাই টাইম
ফর আস ড্যাশ, তাহলে কিন্তু এখানে আমরা সাবজেক্ট পাচ্ছি না। ইট ইজ হাই টাইম ফর আস, এটা প্রিপোজিশন দিয়ে একটা নাউন বা প্রোনাউন যুক্ত আছে, এরকম ক্ষেত্রে কিন্তু এখানে করতে হবে ইনফিনিটিভ টু সিলেক্ট। ইট ইজ হাই টাইম ফর আস টু সিলেক্ট রাইট কাইন্ড অফ ফুড। আমার কথা কি বোঝা গেল? ইট ইজ হাই টাইমের সাথে দুটো স্ট্রাকচার, একটা হচ্ছে ইট ইজ হাই টাইমের সাথে যদি সাবজেক্ট ভার্ব অবজেক্ট এই জাতীয় ঘটনা ঘটে তাহলে সেখানে পাস্ট ইনডিফিনিট করতে হবে বাধ্যতামূলক, এটা কমপ্লিটিং সেন্টেন্স সূত্র। এই একই সূত্রটা আবার আছে আমাদের স্পেশাল ওয়ার্ডস ফ্রেজের মধ্যে, একই সূত্রটা আছে আবার কমপ্লিটিং সেন্টেন্সে, স্পেশাল ওয়ার্ডস ফ্রেজে, এখানে রাইট ফর্ম ভার্বসে পাচ্ছি। একবার শিখলে খুব ভালো করে সবখানে কাজে লেগে যায়। ইট ইজ হাই টাইমের সাথে দুটো সূত্র, একটা হচ্ছে সাবজেক্ট থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্স মানে পাস্ট ইনডিফিনিট ক্লজ হবে, আর যদি সাবজেক্ট না থাকে ফর দিয়ে কোনো নাউন প্রোনাউন যুক্ত থাকে তাহলে সেখানে ইনফিনিটিভ ফ্রেজ হবে। ইনফিনিটিভ ফ্রেজ মানে হচ্ছে টু প্লাস ভার্ব বেস ফর্ম দিয়ে। আশা করি এই অ্যানালাইসিস থেকে আমরা বুঝতে পারছি যে কয়েকটা সূত্র যদি আমরা খুব ভালো করে বুঝে নেই, অল্প কটা সূত্র খুব ভালো করে বুঝে নিলে কিন্তু আমাদের রাইট ফর্ম ভার্বস এর জন্য প্রায় অধিকাংশ প্রশ্নই আমরা সমাধান করতে পারবো। এভাবে কয়েকটা সূত্র, কয়েকটা বোর্ড প্রশ্ন যদি আমরা অ্যানালাইসিস করে দেখি, আমি আরো কয়েকটা অ্যানালাইসিস করে দেবো, কয়েকটা প্রশ্ন অ্যানালাইসিস করলে আমরা কিন্তু ঘুরে ফিরে প্রায় একই সূত্রগুলোই দেখবো যেগুলো দিয়েই রাইট ফর্ম ভার্বসের প্রশ্ন হচ্ছে। একটা হচ্ছে ভার্ব কখন আইএনজি করতে হবে, ভার্ব কখন কখন বেইজে ব্যবহার করতে হবে, ভার্ব কখন কখন পাস্ট ফর্মে ব্যবহার করতে হবে, কিংবা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে অ্যাজ বাই এস এর ব্যাপারটা, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট আর ভার্বের এগ্রিমেন্টটা। এই কটা সূত্র, অল্প কটা সূত্র মনে রাখতে পারলেই, আর 24 মডেল অক্সিলারি ভার্বস অফকোর্স, এই মডেল অক্সিলারি ভার্বস গুলো যদি আমরা মনে রাখতে পারি অল্প কটা সূত্র ব্যবহার করলে রাইট ফর্ম ভার্বসে কিন্তু পুরো নাম্বার তোলা সম্ভব। এখানে 14 গ্যাপস আছে, 14টা গ্যাপের মধ্যে আপনাদের জন্য 7 থাকবে। আবার ক্ষেত্র বিশেষে অনেক সময় যখন স্বাভাবিক সময় ছিল, শর্ট সিলেবাসে হচ্ছে 14টা গ্যাপ হচ্ছে, আর এমনি সাধারণত 10টা গ্যাপে 5 নাম্বারের রাইট ফর্ম ভার্বসের প্রশ্ন আসে। তো নাম্বার যাই হোক না কেন, আমাদের সূত্রটা যদি আমরা মনে রাখতে পারি, আমাদেরকে যতগুলো ভার্বই দেখ না কেন আমরা কিন্তু সঠিকভাবে সমাধান করতে সক্ষম হব। অল দ্য বেস্ট। পরের আরেকটা অ্যানালাইসিস নিয়ে আমরা কথা বলবো। আজকে এই পর্যন্ত।